স্বাগত দর্শক, একাত্তর জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সে খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজকেও তার খুব একটা ব্যতিক্রম হবে না দর্শক। আমাদের সাথে এরই মধ্যে স্টুডিওতে আছেন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সাবেক প্রেস মিনিস্টার আকবর হোসেন। অনেক ধন্যবাদ আকবর হোসেন, যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন। আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ এবং স্বাগত একাত্তর জার্নালে। এবং একই সাথে এনসিপির দলীয় সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ, আপনাকে ধন্যবাদ এবং সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা। আমরা রাষ্ট্রপতি নিয়েই একটু আলোচনা করতেই চাই। আকবর হোসেন, আপনাকে দিয়ে যদি একটু শুরু করি, সেটি হচ্ছে ৩৫ বছর পর এবং ২৩তম রাষ্ট্রপতি আলোচনা আমরা অনেকদিন ধরেই আসলে জানি চলছে, এবং আজকে আসলে সেটি পুরোপুরি আমরা দেখতেই পেলাম, বাংলাদেশ তাদের নতুন রাষ্ট্রপতি পেয়েছেন। কিন্তু আসলে যেটি আমার আপনার সাথে একটু আলোচনা করবার জায়গাটি, সেটি হচ্ছে যে বারবারই যে প্রসঙ্গটি এসছে যে দলের বাইরে গিয়ে আসলে ভোট দেওয়ার সুযোগটি আসলে নেই সংসদ সদস্যদের, যেটি ৭০ অনুচ্ছেদের বিষয় নিয়ে বারবার আলোচনা হচ্ছে। সামনের দিনে আসলে এর পরিবর্তনের কথা বলছে সরকার। আপনার কাছে কি মনে হয় সেই পরিবর্তনের উপর আমরা কি আসলে ভরসা রাখতে পারি অন্ততপক্ষে বাংলাদেশের রাজনীতিতে? আমি অবশ্য এটার পরিবর্তন করার পক্ষে নই। আমি মনে করি ৭০ অনুচ্ছেদ যেভাবে আছে এটা থাকলে আমাদের খুব বেশি ক্ষতি হবে না ডেমোক্রেসির জন্য। কেন ক্ষতি হবে না? দেখুন, আপনি যখন একটা দলের এমপি হিসেবে নির্বাচিত হচ্ছেন, একটা দলের টিকিটই তো আপনি সেটা মনোনীত হচ্ছেন, তাই না? এমপি হচ্ছেন যারা, এই যে উনি বিএনপি থেকে হয়েছেন, উনি এনসিপি থেকে হয়েছেন, জামায়াত এনসিপি জোটের, তো ওনারা তো ওই জোট বা ওই দলের যে কর্মপন্থা বা তাদের সেখানে আস্থা বিশ্বাস রেখেই তারা হয়েছেন। সুতরাং তার দল পরবর্তীতে যেটার উপরে তাদের আস্থা রাখবে, যে কাজে তারা যাবে, তাহলে উনি পরবর্তীতে দলের উপর সে আস্থাটা রাখতে পারবেন না কেন? তাই না? সেটা তো কোনো আমি কারণ দেখি না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি, হ্যাঁ, যদি ৭০ অনুচ্ছেদটা কেন করা হয়েছিল এবং এটা আমাদের জন্য কেন প্রয়োজনীয়, দেখেন আমাদের এখানে আপনি জানেন যে এখানে অনেক বেশি আমাদের রাজনীতিতে অস্থিরতা হয়, এবং এই অস্থিরতাটার একটা বড় হচ্ছে যে ক্ষমতাকে কেন্দ্র করে, তাই না? এখন আপনি যদি ৭০ অনুচ্ছেদটা তুলে দিয়ে এমপিদেরকে আপনি বলেন যে হ্যাঁ আপনারা যেভাবে ইচ্ছা দিতে পারবেন ভোট, যা ইচ্ছা যেভাবে দিতে পারবেন, তখন এখানে পার্লামেন্টারি যে একটা সিস্টেম, ডেমোক্রেটিক যে সিস্টেম, এটা বাধাগ্রস্ত হবে। আমি মনে করি তখন একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এবং এখানে আরেকটা বিষয়, অনেকেই যেটা বলেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে কিছু ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করা দরকার। ওটা ৭০ অনুচ্ছেদের সঙ্গে সম্পর্কিত না। আমি ওইটারও পক্ষে না যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য কেন লাগবে। কারণ রাষ্ট্রপতি তো একটা সাংবিধানিক পদ, হি অর শি ইজ দ্য হেড অফ দ্য স্টেট, তাই না? রাষ্ট্রের। আপনি ব্রিটেনে যে একটা সাংবিধানিক রাজতন্ত্র আছে, তাই না, কিং বা কুইন যিনি থাকেন, তো তাদের হাতে কি ক্ষমতা আছে? তাদের হাতে তো কোনো ক্ষমতা নাই, সেভাবে এক্সিকিউটিভ কোনো পাওয়ার নাই। এখন আমাদের এখানে যে কোনো সংসদীয় ব্যবস্থা রাষ্ট্রপতি সেরেমোনিয়াল পোস্ট। এখন আপনি যদি সেখানে প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতির কাছে দিতে চান, এইটা একটা ক্ষমতার একটা কি বলবো, এটা ডাবল একটা পাওয়ার হাউস তৈরি হবে। তখন আপনি মনে করেন ভারসাম্যহীনতা আসলে আরো বেশি তৈরি হবে। আচ্ছা, এখন যেমন যে কোনো বিসর্জন আমরা কি করি, যে কোনো বিসর্জন আমরা সরকার প্রধানকে দায়ী করি। এইটা হচ্ছে না কেন? সরকার প্রধানকে এখন তারেক রহমান, আমরা ওনাকে রেসপন্সিবল করব, আমরা ওনাকে অ্যাকাউন্টেবল করব। তা আপনি যখন দুইটা পাওয়ার সেন্টার করবেন, তখন কোনটার জন্য আপনি কাকে দায়ী করবেন? কারণ মানুষ যখন রাজনৈতিক দলকে ভোট দেয়, একটা নির্দিষ্ট সময়ের জন্য ভোট দেয়, এবং তার কাছ থেকে সে 4 বছর 5 বছর পরে সেগুলো বুঝে নেয় নির্বাচনের মাধ্যমে। আপনি আমাকে ডেলিভার করতে পারেন নাই, আমি আপনাকে ভোট দেব না। এখন আপনি যদি আরও একটা, যেটা বললাম যে কিছু ক্ষমতা রাষ্ট্রপতির হাতে যাবে, কিছু ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে। এখন ক্ষমতা বলতে রাষ্ট্রপতির হাতে হয়তো অত বেশি ক্ষমতার কথা বলা হচ্ছে না, কিছু সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে তাকে ক্ষমতায়িত করার কথা বলা হচ্ছে, কিন্তু সেটা উচিত হবে না। রাষ্ট্রপতি ইজ দ্য হেড অফ দ্য স্টেট, উনি থাকবেন। দেশের ক্রাইসিসে অনেক সময় আমাদের রাষ্ট্রপতির ভূমিকাটা মুখ্য হয়ে ওঠে, যেমন আমরা এবারও দেখলাম। সুতরাং ওই জায়গাটা ওভাবেই থাকা উচিত। আর ৭০ অনুচ্ছেদের ব্যাপারটা, দেখুন, ধরেন আজকে যদি ৭০ অনুচ্ছেদের মাধ্যমেই এটা যদি পরিবর্তিত অবস্থায় আজকে ইলেকশনটা হতো, আমি মনে করি আজকেও মানে এই যে রাষ্ট্রপতি নির্বাচনে যে ফলাফলটা, যেটা আমরা আগে থেকে জানলাম, এটার খুব বেশি পরিবর্তন হতো বলে আমার মনে হয় না। হয়তো ভোট একটু কম আর একটু বেশি হতো। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন, এটা তো বেসিক কোশ্চেন, যে আপনি তো এমপিদের স্বাধীনতাটা কেড়ে নিলেন, তারা তো ঠিকমতো প্রয়োগ করতে পারলেন না। এখন
আমার রাষ্ট্রপতি পদের জন্য কেন আমাকে বাড়তি ভোট দিয়ে বা দলের বিপক্ষে ভোট দিয়ে, দল যাকে মনোনয়ন করেছে, আমিও তো দলের এমপি বা উনি দলের এমপি, মানে আমি বলতে মানে আমি এমপিদের কথা বলছি আর কি, তো উনি দলের উপর আস্থা রাখবেন না কেন? তো সুতরাং আমি এটাকে অপ্রয়োজনীয় মনে করি। ডক্টর আতিক মুজাহিদ, আপনাদের তো আসলে এই বিষয়ে বরাবরই ছিল যে ৭০ অনুচ্ছেদে নানা ধরনের সংশোধন আপনারা চেয়েছেন, এবং একই সাথে এই যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের বিষয়টি আপনারা জুলাই সনদ থেকে শুরু করে সব জায়গায় বারবার বলে এসছেন। আকবর হোসেন যে বিষয়গুলো তুলে এনেছেন তার সাথে আপনি কি একমত? সম্ভবত হওয়ার কারণ নেই, কারণ আপনারা এই বিরোধিতাই করে আসছেন। কারণ এরই মধ্যে একটু যুক্ত করি যে আপনাদের যিনি মনোনীত প্রার্থী অলি আহমেদ, তিনি কিন্তু বলেছেন যে এখানে গণতন্ত্র আসলে পুরোপুরি নিয়ন্ত্রিতভাবে এই নির্বাচনটি হয়েছে। ধন্যবাদ। এটা অনেকভাবে দেখা যায়, উনি একটা ভাবে দেখছেন, ডাইভার্স পার্সপেক্টিভ থাকবে একটা বিষয় নিয়ে। মেনলি আমরা কেন রাষ্ট্রপতির পাওয়ার বাড়াইতে হবে, দ্যাটস দ্য কোয়েশ্চেন, হোয়াই। কারণ আমরা যখন মনে করেন আমরা আগে যেটা ছিল যে বিএনপির কাছে মাইর খেলে মনে করতাম সলিউশন ইজ আওয়ামী লীগ, আওয়ামী লীগের কাছে মাইর খেলে মনে করতাম বিএনপি ইজ এ সলিউশন। তো এখন বাংলাদেশে তো কাঠামোটাই সমস্যা। কাঠামোটা হচ্ছে যে আপনি যদি আপনি ভাইয়েরা সবাই পড়েন যে ফুল কনস্টিটিউশন পড়লে ওয়ান ম্যান বেসিক্যালি, যেটা বলেছে প্রাইম মিনিস্টার শাসিত রাষ্ট্রে কারো কোনো পাওয়ার নাই বেসিক্যালি। যেটা হয়েছে যে আমাদের তো ওই পরিমাণ আমরা সোকল সিভিলাইজ শব্দটা ইউজ করতে চাই না, আমরা ওই পরিমাণ রাজনৈতিক সহনশীলতা বা অন্য দলকে মেনে নেওয়া, সবাই মিলে বাংলাদেশ গড়ার মতো মানসিকতা নাই। আমার দল আসলে আমার দলের সব লোক লাগবে, কারণ আমার দল একমাত্র সই দল, আমার দলের লোকজন একমাত্র পারফেক্ট, যোগ্য অযোগ্য কেউ হয় না, এবং প্রতিটা যে সরকার আসে তার দলের মন্ত্রী সবচেয়ে সেরা মন্ত্রী হয় আর কি। তো এটা হওয়ার কারণে বাংলাদেশি ইনস্টিটিউশন বলতে যে জিনিস সেটা নষ্ট হয়ে গেছে। মানে দলীয় ব্যক্তি হলে কি হয়, তার দলীয় বাস্তবায়ন করতে অনেক সময় প্রফেশনাল হারায় যায়। বাংলাদেশে যেটা হয়, আপনি মেধা বা মেরিটোক্রেসিকে দিবেন নাকি আপনি আপনার ইডিওলজিকে প্রায়োরিটি দিবেন। মেরিটোক্রেসিতে রাষ্ট্র ঠিক থাকবে, বলতেছেন যে মেরিটোক্রেসির মধ্যে যে ইডিওলজির লোক না তা না। তো রাষ্ট্র হলো কিছু ইনস্টিটিউশনের সমষ্টি। তো সেই রাষ্ট্রগুলো ইনস্টিটিউশনগুলো যে ধ্বংস হওয়ার কারণে আমরা কোনোটা আস্থা রাখতে পারি না। একটা রিসেন্ট একটা রিপোর্ট হয়েছে IRI এবং ইনোভেশন, দুইটা রিপোর্টে মানুষ এখনও আর্মির প্রতি আস্থা রাখে। লোকাল ইলেকশনে ফেলতে হবে বা থাকলে ভালো হবে 70% ফর হোয়াট, অ্যাজ ইনস্টিটিউশনস। খেয়াল করেন, কিন্তু এটা তো দায়ভার একটা রাজনীতিবিদদেরও, কারণ তারা তো আসলে সেরকম পরিবেশ তৈরি করতে পারেনি বলে। পলিটিক্স অফ কনসাসনেস আর পলিটিক্স অফ কনফ্লিক্ট, এটা তো পার্থক্য আছে বাংলাদেশের রাষ্ট্রে। তো যেটা বলতেছিলাম যে এটা দেখে দেখে মানুষ মনে হচ্ছে কি ব্যাপার, এত যদি হয়ে যায় এরকম, তাহলে সব যদি এরকম হয়ে যায় তাহলে আমরা কি করবো, কোথায় বাঁচবো। মনে হচ্ছে যে তাহলে কি সাংবিধানিক যে প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর অ্যাটলিস্ট অ্যাপয়েন্টমেন্ট পাওয়ারটা যদি রাষ্ট্রপতির সাথে একটু মিনিমাম পাওয়ার হয়, যদি উনি একটু, রাষ্ট্রপতি যখন অভিভাবক হয়ে যায় না, মানুষের যখন মানে এমন সময় ওনারা তো শেষ সময় আসে, তখন একটু সেন্স ফিরে যায়। কারণ একটা রাজনৈতিক প্রধানমন্ত্রীর কাছে তো কিছু একটা গ্রুপ অফ পিপল থাকে, তাদের কথা নিয়ে সবসময় চলতে হয়, তখন অনেক সময় মিসলিড হতে পারে। কিন্তু রাষ্ট্রপতি দূর থেকে অনেক সময় দেখতে পারে, অনেক লোকের কথা হয়তো এভাবে অবজার্ভ করে না, তখন তার সেন্সটা বেশি কাজ করে যে মানুষ ওরিয়েন্টেড, জাতি ওরিয়েন্টেড, রাষ্ট্রপতিকে একটু অ্যাবভ আমরা পলিটিক্সের উপরে রাখি। তো সেই জায়গা থেকে উনি যদি প্রতিষ্ঠানগুলো ঠিক রাখে, যে রাষ্ট্র ঠিক থাকবে, মেরে ব্যালেন্স হবে, বেসিক্যালি হচ্ছে একটা সুশাসন যেন হয়। মানে অল দিস স্টাফ হোয়াট উই আর ডুইং বেসিক্যালি, কেন কনস্টিটিউশন দরকার, বিশৃঙ্খলা যেন না হয়, সব কিছু যেন নিয়মতান্ত্রিক অনুযায়ী হয়। কিন্তু সেই কনস্টিটিউশনের মধ্যে যদি এমন সিস্টেম থাকে যে একজনকেই সব ফেসিলিটেট করা হয়, কারণ মানুষ যদি একবার অটোক্রেট হয়ে যায়, মানে সিস্টেমের মধ্যে সব কিছু পাওয়ারফুল হয়ে যায়, অটোক্রেট হয়ে যাবে, যা চায় তাই করতে পারে। কিন্তু প্রাইম মিনিস্টার যদি বলে যে সাইনিং পাওয়ার নাই, তো মন্ত্রী দিলাম, সাইনিং পাওয়ার নাই, শেষ হয়ে যাবে, এরকমও আছে। তো এই বিষয়টার জন্য জাস্ট এটার জন্য 71 ছাড়া দরকার। দেখেন ইভেন যেটা আপনি রাষ্ট্রপতি যেটা যুক্ত করে দিলেন ওনার কথা অনুযায়ী, রাষ্ট্রপতি তো তার দলের দিলাম, চারটে দেওয়ার পরেও আপনি কিছু বিল আছে, এমন কিছু বিল আছে যে বিলগুলোকে তার মন থেকে সে মানতে পারতেছে না, যে এই বিলটার আমার বিরোধিতা করা দরকার, এই বিলটার ব্যাপারে আমার দলের বিরুদ্ধে গিয়ে কথা বলা দরকার, যারা রিয়েলি পিওর হার্ট ফর দ্য ন্যাশন সেক, ফর দ্য পিপলস ইন্টারেস্ট, এইটার জন্য আমার কথা বলা দরকার। তখন ঠিকই কিন্তু সে কথা বলতে দাঁড়িয়ে, কিন্তু এখন সে স্টপ। বরং সরকারের জন্য লোকজন আমাদেরকে বলে, ভাই তোমরা একটু বলো, আই ক্যানট সি দিস ওয়ান, ক্যান ইউ রেইজ দিস ভয়েস, এটা আমাদের সবার দরকার। তো বিভিন্ন ইন্টারেস্ট থাকে, আপনার পার্সপেক্টিভে একটা হতেছে কিন্তু বিপরীতে আরেকটা থাকে। তো এই জায়গাটা আরো ভাইব্রেট হতে পারতো আমরা আলোচনার দৃষ্টিকোণ থেকে, তাহলে এটা হলো আমার পার্সপেক্টিভ। আচ্ছা, আমিনুল ইসলাম খান, সেটি হচ্ছে যে এই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিএনপি খুব তাড়াহুড়ো করেছে বলে বিরোধী দল মনে করে, কারণ এখনো তো 90 দিন বাকি ছিল, তার মধ্যে তো আসলে নির্বাচনটা করাই যেত। এই যে সংবিধান সংশোধনের আপনারা যে উদ্যোগটি নিচ্ছেন, আমরা জানি যে সামনের অধিবেশনে সে বিষয়ে আপনারা একটা কমিটিও করেছেন, যেখানে ওনারা অংশ নেননি এখন পর্যন্ত, কিন্তু এই সংবিধান সংশোধনের আগেই রাষ্ট্রপতি নির্বাচনটি করাটা তাদের কাছে মনে হচ্ছে যে আপনারা খুব
তড়িঘড়ি করে করছেন, মানে করে ফেলেছেন আর কি। 21 টিভির কলাকৌশলী, সাংবাদিক এবং যারা দেখছেন, ধন্যবাদ সবাইকে। আসলে রাষ্ট্রপতি একটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। রাষ্ট্রকে উনি যে ভাষায় বললেন যে উনি একজন অভিভাবক, তো অভিভাবক শূন্য আপনি কতদিন থাকবেন? আপনার যে কোনো সমস্যাই তো সৃষ্টি হতে পারে, সেই সমস্যার সমাধান যদি আপনারা দ্রুত করতে চান তাহলে তো রাষ্ট্রপতি খুবই দরকার। তো এখানে আপনারা যে তড়িঘড়ির তো আমরা খুব বেশি কিছু দেখলাম না। হয়তো 90 দিন ছিল, আপনি না আর 20 দিন পরে করতে পারতেন, না আর 1 মাস পরে করতে পারতেন, আপনাকে তো করতেই হতো, করতে হতো না? এখন আমাদের কালচারটা দাঁড়াইছে যে আমি যদি বলি সূর্য পশ্চিম দিকে ওঠে, আমার প্রতিপক্ষ বলবে যে না, সূর্য পূর্ব দিকে ওঠে। মানে আমরা একটা ভালো করি আর খারাপ করি, সেইটার একটা ভুল ধরতে হবে। এইটাই হচ্ছে আমাদের কালচার। এই কারণে উনি আজকে বলতেছেন যে তৈরি করে হচ্ছে। কিন্তু আমার তো যদি আমরা পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে তো আমাদের বলা উচিত ছিল যে রাষ্ট্রপতিবিহীন সরকার, একটা অভিভাবকহীন, দ্রুত যত একজন অভিভাবক দ্রুত নিয়োগ পান, সেটা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক। তো বিএনপি সেই মঙ্গলজনক কাজটা দ্রুত করেছে, এটাকে তো স্বাগত জানানো উচিত। কিন্তু যদি বিএনপি বলতো যে আমরা 90 দিন 89 দিনের যা করব, তখন আবার আজকে যারা বলতেছেন যে দ্রুত, তারাই আবার বলতো কেন এত দেরি করছেন? না, তারা বলছেন যে সংবিধান সংশোধন করার পর তো আপনারা করতে পারতেন, সংবিধান না করে করেছেন কারণ এই যে 70 অনুচ্ছেদটা আসলে বাস্তবায়ন করবার জন্য নির্বাচনটা হলো, জি সেটা তো 70 ধারা মেনেই হলো। জি, এটা যে শুধু আমরা মানছি তা না, তারাও তো মানছে, তারাও মানছে না। এবং এই যে আপনি বলেন, ওনাদের আহ্বায়ক সাহেব বলেছেন নিয়ন্ত্রিত গণতন্ত্র, তা আমি ভাবলাম যে ওনারা তো অনিয়ন্ত্রিত দেখলাম না, ওনারাও তো ওনাদের প্রার্থীকেই ভোট দিয়েছে। অলি আহমেদ তো আপনাদের জোটেরই প্রার্থী, অলি আহমেদ তো আর অন্য একটা দলে অন্য জোটের প্রার্থী না যে আপনারা তৃতীয় কোনো ব্যক্তিকে প্রার্থী করে আপনারা তাদের ভোট দিচ্ছেন। অলি আহমেদ তো আপনাদের জোটের, আপনারা তো জোটের মধ্যেই থাকলেন। কই, আপনারা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই যে একজন সজ্জন ব্যক্তি, রাজপথে দীর্ঘদিন তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আমরা তো ভাবতেই পারি, দেশের মানুষও তো ভাবতে পারে যে 11টা অন্যান্য দলের লোকজন ভোট দিয়েছে, আপনারা জোটের একজন লোক কি মনে হলো না মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভালো মানুষ? আপনারা যদি আজকে নিয়ন্ত্রিত গণতন্ত্রের কাঠামো থেকে বের এসে ভোট দিতেন, তাই না ভাবতাম যে আপনারা নিয়ন্ত্রিত গণতন্ত্র না, আপনারা স্বাধীন গণতন্ত্র। আপনারা তো সেই দলের গণতন্ত্রের মধ্যেই থাকলেন, নিয়ন্ত্রণের মধ্যেই থাকলেন। কারণ একজন তো আপনি দাঁড়ায় দিতে পারতেন, খুবই অযোগ্য। আচ্ছা, এই প্রার্থী নিয়ে একটু আলোচনা যেরকম আছে, যে সেটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অলি আহমেদ, আসলে বলা যায় যে বিএনপিরই একসময় নেতা ছিলেন অলি আহমেদ, এবং যে বিষয়টি তিনি ছিল একই সাথে মুক্তিযোদ্ধা। জামাতের এই অনেকে বলছে যে একটু কৌশলের মতো, যে 71-এর বিষয়টিকে একটু পাশ কাটানো বা ধামাচাপা দেবার জন্য, এবং একই সাথে বিএনপির প্রার্থীর সাথে বিএনপিরই একজন পুরনো কলিগের মানে এই নির্বাচনে দাঁড় করানোর বিষয়টি একটা কৌশল। আমরা এই মন্তব্য নেব, তবে সেটি বিরতির পর। আছেন আপনারা আমাদের সাথে দর্শক, বিরতির পর নিশ্চয়ই আপনারা যুক্ত হবেন। আমরা অবশ্যই ভারত নিয়ে কথা বলবো, তবে তার আগে যে প্রসঙ্গে আসলে আমরা ছিলাম আমরুল ইসলাম, সেটি যে মির্জা ফখরুলের বিপরীতে অলি আহমেদকে যে প্রার্থী করার বিষয়টি, সেটি নিয়ে একটি প্রশ্ন ছিল আপনার কাছে। আসলে আমি মনে করি যে জামাত তার স্বাধীনতা বিরোধী কলঙ্কজনক অধ্যায়কে কিছুটা মেকআপ লাগিয়ে তারা মানে মানুষকে সাথে নিজেদের অবস্থানটা আড়াল করে তারা প্রকাশ করতে চাচ্ছে যে তারা মুক্তিযোদ্ধা যে তারা করেনি, সেটাতে তাদের ব্যর্থতা ছিল। সেই ব্যর্থতাটাকে লাঘব করার জন্য তারা এই একজন মুক্তিযোদ্ধাকে বেছে নিয়েছে কৌশলগত কারণে। আমি মনে করি তাদের এই যে প্রার্থী করাটা, এটা যে
মুক্তিযুদ্ধ যে একটা সঠিক সিদ্ধান্ত ছিল, তারা যে ভুল করেছে আমি মনে করি তারা সেটা উপলব্ধি করতে পেরেছে। সেটা তারা হয়তো তাদের এই উপলব্ধির কারণেই তারা আজকে একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী দিয়েছে। তাদের অপকর্ম থেকে, তাদের অনুশোচনা থেকে, এবং তাদের এই প্রার্থী নিশ্চয়ই মুক্তিযুদ্ধকে মহান্বিত করে, এবং তারা যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেটা মনে হয় তারা অনুধাবন করতে পেরেছে। এই কারণেই তারা এই প্রার্থী বেছে নিয়েছে। আমরা একটু সংবিধান সংশোধন কমিটি নিয়ে একটু কথা বলতে চাই। আতিক মুজাহিদ, সেখানে আপনাদের নাম দেওয়ার ক্ষেত্রে এখনো তো সরকার বলা যায় বলেছে যে আপনারা যে কোনো সময় সেখানে যুক্ত হতে পারবেন। সামনের অধিবেশনে এই বিষয়টি নিয়ে তো আসলে আলোচনা হবে, বিশেষ যে কমিটি করা হয়েছে। ভেরি ইন্টারেস্টিং। আমরা তো শপথই সংবিধান সংস্কার কমিশনের, সংস্কার পরিষদের, সুতরাং আমরা তো যদি সংশোধন বাংলাদেশের 17টা হয়েছে, তাই না, 18তম হবে, এবং বাংলাদেশের এই সংশোধনের 5টা সংশোধন কিন্তু বাতিল হয়েছে, মোটামুটি 5 থেকে 6টা, মানে পুরো কমপ্লিটলি বাতিল করে দিয়েছে, অসাংবিধানিক বলেছে, ইনক্লুডিং 5ম সংশোধনী, যেটাতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল এসে বহুদলীয় গণতন্ত্র, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, এগুলো অনেক কিছু জিয়াউর রহমান এসেছেন, সেগুলোকে কিন্তু ভালো ভালো জিনিসগুলোকে বাতিল করা হয়েছে, আনকনস্টিটিউশনাল বলা হয়েছে, বিকজ অফ এই সংশোধন দিয়ে হয় না, কারণ পার্মানেন্সি আসে না, ডেমোক্রেসিকে সাস্টেনেবল করা যায় না। এই জায়গা থেকেই কোশ্চেনটা ছিল আমরা যে বারবার এক সংশোধন করবেন, আবার আরেকজন ক্ষমতায় এসে পুরোটাই আউট করে দিবে। তো এইটা তো হতে পারে না। একটা বাংলাদেশের মানুষের, যেন বাংলাদেশের ভ্যাট ট্যাক্সের পলিসি প্রতি বছর চেঞ্জ হয়, এই জন্য ব্যবসা ঠিক হয় না, ঠিক এরকম অবস্থা। রাষ্ট্রটাকে একটা ইনস্টিটিউশনালাইজ করার মতো যে পজিশন বা এই কাঠামোগুলো যে সমস্যা, সেগুলোকে দূর করার জন্য সংস্কার একবারে কমপ্লিটলি করে ফেললে, আমরা রেটিফাই করে যদি আমরা করতে পারতাম, তাহলে রাষ্ট্রটার একটা পূর্ণাঙ্গ আমরা জিনিস পাইতাম। এবং এই আকাঙ্ক্ষাটা, কারণ এইটার আমি অনেক প্রথম সিন্স বিগিনিং থেকে একটা জিনিস বলে আসছি যে এই কনস্টিটিউশনের কিছু ইডিওলজিক্যাল পার্ট থাকে, তার একটা ফিলোসফি থাকে, এটার অনুযায়ী একটা স্ট্রাকচার বানানো হয়। দ্যাটস দ্য ইস্যুস। এই বিগিনিংয়ে যে কনস্টিটিউশন ছিল শেখ মুজিবুর রহমানের দ্বারা নির্বাচিত বা যেভাবে হোক, সেটাতে বাঙালি ন্যাশনালিজম, সোশ্যালিজম যেটা ছিল, সেকুলারিজম, এটার ভিত্তিতে ছিল তো, এবং ডেমোক্রেসি, এবং এইটাকে বলা হয় 4 ফান্ডামেন্টালস অফ মুজিবিজম, মুজিববাদের 4টা ধারা। এটার উপর বেসমেন্ট করে এক ব্যক্তিকে সামনে রেখে একটা কনস্টিটিউশন ডেভেলপ করা হয়েছে। সেটাকে এসে আমাদের জিয়াউর রহমান সাহেব এটা চেঞ্জ করে ফেললেন, এই ফান্ডামেন্টালগুলো চেঞ্জ করে ফেললেন। তার মানে কি, ওই জিনিসটা আসলে বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করে না। এবং ট্রু যদি স্পিরিট অফ দ্য আপনি 71 বলেন, সেটা সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ, যেটা আমরা বলছি সোশ্যাল জাস্টিস, সেটা আমাদের ডিক্লারেশনের এপ্রিলের 17 তারিখে যেটা আছে, তাহলে সেটার বেসমেন্ট করেই তো আমাদের কি জিনিসটা কনস্টিটিউশনটা হয় নাই। তাহলে একটা স্পেসিফিক কনস্টিটিউশন হয়েছে, যে কনস্টিটিউশন একটা দলকে সবসময় সার্ভ করে, এই জন্য সবসময় শেখ হাসিনার সময় কনস্টিটিউশনের দোহাইটা দেওয়া হয়তো। তাহলে এই জন্য আমাদের যে থ্রু আউট দ্য 17 বছর কত যে কনস্টিটিউশনের ব্যাপারে কথাবার্তা হয়েছে, আমি যদি কালেক্ট করা শুরু করি, রিসার্চ করা, তাহলে বিএনপির ভাইরে কয়েকদিন আগে বলছে এই কনস্টিটিউশন চলবে না, এটাই সমস্যা, এটাই সমস্যা। এখন ওই জিনিস আবার চলে, কারণটা কি, এখন আমি পাওয়ারে আছি, দ্যাটস দ্য ইস্যুস। তো এই জায়গা থেকে এই কমিটিতে যাওয়ার মধ্যে কারণটা কি, কি করবেন, কি সংশোধন করবেন, আবার নতুন করে চেঞ্জ হবে। আর মেসিজ আপনাদের তো মতামত দেওয়ার সুযোগ থাকছে না, আলোচনা করবার আমার দরকার নেই। আমরা যে জিনিসের জন্য আমাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, 70% মানুষ আমাকে যেটার জন্য ম্যান্ডেট দিল, আপনাকে আরেকদিন এখানে বলেছিলেন যে ম্যান্ডেট 2 ধরনের, একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ম্যান্ডেট, একটা হচ্ছে ডিরেক্ট ম্যান্ডেট। ডিরেক্ট ম্যান্ডেট মানে জনগণ বলতেছে, আর পিপলস উইল সে দ্য মেইন থিং, জনগণ বলছে এটা 70% আমরা এটা চাই গণভোটের ব্যাপারে। এবং রিসেন্ট যে সার্ভে IRI যেটা করছে জুন মাসে, ওরা যেটা বলতেছে 66% প্রাইম মিনিস্টারকে এন্ডোর্স করছে। ওই একই রিসার্চে যদি কেউ আমার কাছে রিপোর্টটা আছে, খুলে দেখেন, সেখানে দেখবেন যে 70% বলছে গণভোটে বাস্তবায়ন করা হোক, এগেইনস্ট 70%। তার মানে কি, মোস্টলি পিপল এখনো চায় যে গণভোটে যেটা আমরা আদেশের অনুযায়ী যেটা মানুষ হয়েছে সেটাকে বাস্তবায়ন করা হোক। সবাই ভোট দিয়েছে এবং বিএনপির লোক ভোট দিয়েছে। সরকার তো বলছে বাস্তবায়ন করবে, কিভাবে করবে, গণভোট বাস্তবায়ন করবে না, ওগুলো জুলাই। আপনারা যদি আমাদের সবাই ভুলে যান, গণভোটের আদেশ অস্বীকারও তো করেনি, অস্বীকার করতে পারবে না, অস্বীকার করলে তো সমস্যা। কেন, জনগণের জিনিস রিপ্লে, ওনাদের লোক ভোট দিচ্ছে, ওনাদের বিরুদ্ধে যাচ্ছে, টেকনিক্যালি ওনার তো কৌশল। আজকে আরেক জায়গায় ছিলাম, বলছে উই আর ইউজিং দ্য টেকনিক্স, স্ট্র্যাটেজিস। স্ট্র্যাটেজি কি, ভোটের আগে আমরা সব মেনে নিয়েছি, ভোটের পর মানবো না, দ্যাটস দ্য স্ট্র্যাটেজিস, আমাকে জিততে হবে। সেম থিং করবো সবগুলা, অনেকগুলো অধ্যাদেশ বাতিল করা হলো ইন্ট্রিমে, বলছে আমরা এসে ভালো করতেছে। তাই করতে করতে একদম 4 বছর মনে করেন 7 মাস, 7ম দিনে এটা যা করবে যে উই হ্যাভ বাস্তবায়ন করছি লেটার বাই লেটার। সো দ্যাটস দ্য রেজুলেশন উই হ্যাভ ডান ইট। সো এই জায়গা থেকে পিওরলি আমার কথা বোঝেন যে এটা কেন দরকার, মানে জুলাইশন চার্টারটাকে আপনি ভাই 24-এর পরের আপনি কেমন বাংলাদেশ দেখতেছেন, আগের স্টাইলে চান? নিশ্চয়ই আমি আগের বাংলাদেশ দেখতে চাই না, আমরা কেউ আগের ঠিক বাংলাদেশ আছে, চাই না, আমি বলি, কিন্তু সেই বাংলাদেশ দেখতে চাই না
যে বাংলাদেশে যে পরিবর্তন আমরা আশা করেছিলাম তার চেয়ে তো খারাপ বাংলাদেশ আপনাদের এনসিবির, আমি কোনোদিন টক শোতে বা কোথাও ওই আপনাদের একজন নেতাকে নিয়ে বলাটাই আমি মনে করি না যে তাকে নিয়ে বলার মতো, আমার নেতারা অনেকে হয়তো বলতে পারে, কিন্তু তাকে নিয়ে টক শোতে বা রাজনৈতিক অঙ্গনে কথা বলাই আমি মনে করি যে উচিতটা। আপনি আপনাদের দলের একজন নেতা, না আমি তো বলতে আমার লজ্জা লাগে, নামটা আমি আপনি আমি বলি আপনি নামটা নিজে, উনি যে ভাষা না না আমি এক মিনিট বলতে চাচ্ছি, বললেন আপনি নতুন বাংলাদেশের কথা বললেন, নতুন বাংলাদেশে কি ওরকম কেউ সমালোচনা করে? বিগত 15 বছর যে তারা ফ্যাসিস্ট ছিল তারাও কিন্তু আমাদের দলের নেতা কর্মী সম্বন্ধে এই ধরনের ভাষা ব্যবহার করেন নাই, কিন্তু আপনাদের এই নতুন বাংলাদেশ যারা দাবি করেন তাদের ভাষাটা কি, তাদের কালচারটা কি? ইন্টারেস্টিং। আমরা তো ধরেন আমরা নিজেরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন লেখাপড়া করেছি, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা এখনো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়রকে, যারা আমার 1 বছরের সিনিয়র, তাদেরকে আমরা যে দলেরই হোক তাদেরকে সেইভাবে রেসপেক্ট করি। আর উনি নতুন বাংলাদেশ দেখতে চান, আগে ওনাকে ঠিক করতে হন, আপনার দল তাকে ঠিক করুক। ভাই শুনেন, না আমি বলতাম না আপনি নতুন বাংলাদেশ, নিশ্চয়ই নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই। নতুন বাংলাদেশ, দেশ নায়ক জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন বাংলাদেশ হচ্ছে, আপনারা আস্তে আস্তে নতুন বাংলাদেশ দেখতে পাবেন। কিন্তু আপনারা যারা নতুন প্রজন্ম, আমি মনে করি যে আপনাদের জাতিকে শেখানোর বিষয় ছিল, কিন্তু আজকে আপনারা জাতিকে আপনাদের নেতৃবৃন্দ যা শিখাচ্ছেন, আমার মনে হয় যে দিন দিন আপনাদের যে মিছিলটা অনেক ইতিমধ্যেই ছোট হয়ে এসেছে। আমার মনে হয় আপনার, আমি পার্সোনালি আমি বলি, যেহেতু আপনি ওই দলের একজন এমপি, আপনাদের ওই নেতাকে আপনাদের এক্সপেল করা উচিত। উনি জাতীয় নেতা সম্বন্ধে বাংলাদেশের কোনো দল বা ব্যক্তি নাই যার সম্বন্ধে উনি বলেন না। আমার মনে হয় তাকে ওনাকে একটু মানে কালচার শেখানো উচিত। ভাই নতুন বাংলাদেশ যদি করতে চান, না নতুন বাংলাদেশে আমরা আলিফের চোখও নাই, সেটাও আমরা দেখলাম তো আপনাদের নেতৃত্বে। নতুন বাংলাদেশের কারো চোখ নাই, কারো পা কেটে ফেলা হচ্ছে, নিজেদের দলের মধ্যে 39 জন নিজেরাই ক্রস করে মারা গিয়েছেন, 153 জন বিএনপির নেতৃত্বে মৃত্যুবরণ করেছে মানুষের রিপোর্ট। আমি ওই জিনিস ওই রাজনীতিতে আমি করতে চাইনি, আমি আপনাকে খুব সো মাচ পজিটিভ টুয়ার্ডস দেখতে চাইছিলাম যে অনেক কিছু আমাদের ব্যাগেজ আছে আমাদের। আপনি সারাদিন রাশেদ সাহেব তো যা ইচ্ছা বলতেছেন, আমরা তারা তো নাম নিতে চাই না, কারণটা কি তাকে আপনি রেখে দিয়েছেন ভাড়া করে, তার পেমেন্টে হচ্ছে যে তুমি এটা সারাদিন বলবা, তাহলে ওটাকে আপনি হয়তো নিজে বলতেছেন আরেকজন দিয়ে খেলতেছেন, আরো রং জিনিস, প্রক্সি ওয়ার, যে ইরান ওর মধ্যে প্রক্সি ওয়ার খেলতেছে। ভাই আমি নাম বলি না, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, তাকে একটু সংযত করেন না, তাকে একটু কালচারাল করেন, পলিটিক্যাল করেন। সংবিধান সংশোধনের যে কমিটি সেই ভাষা বাংলাদেশের রাজনীতিতে ব্যবহার করে, এরকম ব্যক্তি বাংলাদেশের, আমার বয়স তো 56-57 বছর এবং রাজনীতির সাথে 40 বছর, কিন্তু এরকম রাজনীতিবিদ দেই না। আকবর হোসেন, এই যে পরিবর্তন আমরা সবাই বলছি, পরিবর্তন আমরা চাচ্ছি, কিন্তু দিন শেষে আপনার কাছে কি মনে হয় পরিবর্তন আসলেও কি আসলে হচ্ছে, বা আমরা আদৌ চাচ্ছি কিনা? কারণ রাজনৈতিক ভাষা হয়তো পরিবর্তন হয়েছে, সেটা আমরা দেখেছি, কিন্তু যে চিন্তা ভাবনার জায়গাটি, বিরোধী দল যেভাবে হচ্ছে সরকারি দলকে বলে যে নানা জায়গায় দলীয়করণ থেকে শুরু করে অনেক ধরনের সেই একনায়কতন্ত্রের নানা ধরনের বিষয়ের মধ্যে আছে, পুরনো ধারার মধ্যে এখনো আছে হচ্ছে সরকারি দল, এবং যে এই বিষয়টি সংবিধান সংশোধন কমিটিরও আমি একই সাথে প্রশ্নটি করে নিই, যে সংবিধান সংশোধন কমিটি যেটি সরকার করেছে সেখানে যদি বিরোধী দল আসলে শেষ পর্যন্ত না যায়, তাহলে সেটা একতরফা আসলে হয়ে যায় কিনা? আচ্ছা, প্রথমে পরিবর্তনের ব্যাপারটা আসি। দেখুন, আমি বলবো যে পরিবর্তন একেবারে সূচনা হয়নি বা হয়নি সেটা বলবো না, এটা পার্টি ইন পাওয়ার তারাও করছে, যারা অপোজিশনে আছে তারাও করছে। আমরা যদি লাস্ট 6 মান্থসের আমরা ব্যাপারটা দেখি, আমরা দেখতাম কি যখন বাংলাদেশে একটা ইলেকশন হলে একটা সরকার গঠন হয়, তারা বিরোধীদের উপর এমন চড়াও হয়, তাদের হামলা মামলা বাড়িঘরে থাকতে পারবে না। কিন্তু গত 6 মাসে বাংলাদেশে ওইরকম হয় নাই। বিএনপি ক্ষমতা আসার পর জামায়াত বা এনসিপির উপরে একেবারে মামলা দিয়ে ঘর ছাড়া করা ইত্যাদি করা, এগুলো কিছুই করে নাই। হিউম্যান রাইটসের ব্যাপারটা মোর অর লেস আফটার 5th of August যেটা ছিল, ওটার একটা ধারাবাহিকতা আছে। ফ্রিডম অফ এক্সপ্রেশন, আমাদের মত প্রকাশের স্বাধীনতা, আমরা যে টিভি শোতে যেগুলো কথা বলছি, সোশ্যাল মিডিয়াতে যেগুলো কথা বলছি, পত্রপত্রিকায় যেগুলো হচ্ছে, এখানে সরকার বড় ধরনের কোনো হস্তক্ষেপ করে নাই। 2-4টে যে টুকিটাকি হয়নি সেটা আমি বলবো না, কিন্তু আপনি ওভারঅল এটাকে যদি কনটেক্সটে ফেলেন, এটাকে আসলে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব।
অন্যদিকে আমি আসি যে এখানে বিরোধী দলেরও কিন্তু একটা রোল আছে। যেমন ধরেন সরকারের এই 6 মাসের মধ্যে আমরা কিছু বিষয় দেখছি যেগুলো নিয়ে আসলে জনমনে কিছুটা অসন্তুষ্টি আছে, বিশেষ করে জ্বালানি বলুন, ল অ্যান্ড অর্ডার বলুন, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আছে। এখন এইখানে আমি বিরোধী দলের ব্যাপারটা, আজকে যদি বিএনপির অপোনেন্ট জামায়াত না বা এনসিপি না হয় আওয়ামী লীগ যদি এখন থাকতো, এতদিনে বাংলাদেশে 10টা হরতাল হতো, 30টা বাস পোড়ানো হতো, কিন্তু বাংলাদেশে এখনো সেটা হয়নি। তো এটার জন্য কিন্তু বিরোধী দল আমি মনে করি কিছুটা ক্রেডিট পায়, কিছুটা অ্যাপ্রিসিয়েশন তাদের পাওয়ার মানে তারা পাওয়া উচিত। কিন্তু একসাথে আবার এই বক্তব্য তো তারা দিচ্ছে যে সরকারকে তারা না, ওইটা তো দিবেই, সরকারকে তারা ফেলে দিবে। এবং আমার ধারণা এটা পলিটিক্যাল রেটরিক। আমরা সবাই জানি যে এই সরকার একটা ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে তারা ক্ষমতায় এসছে, 6 মাস গেছে, তাদের হাতে আরো 4.5 বছর সময় আছে। 4.5 বছর পরে বাংলাদেশে ইলেকশন হবে, আবার বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে যে তারা এই সরকারকে কন্টিনিউ করবে নাকি তাকে এই সরকারকে পরিবর্তন করবে। এবং বিরোধী দলের কাজ হচ্ছে এই সময়ের মধ্যে সরকার যে কাজগুলো করবে এগুলোকে স্ট্রংলি অপোজ করা। কিন্তু সমস্যা হচ্ছে কি, বিরোধী দলের ল্যাকিংটা হচ্ছে যেখানে অপোজ করার দরকার তারা সেখানে করে না, তারা উল্টো জায়গায় করে। এরকম, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনারা রিপোর্ট করছেন যে সরকার একটা পে স্কেল বাস্তবায়নের কথা ভাবছে, অলমোস্ট এটা নিয়ারলি ফাইনালাইজড, তাই না? সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনের এটা বাড়ানোর জন্য, এবং ডাবল আসলে এক অর্থে বলছে অনেকে। সরকারের মন্ত্রীরা বলছেন টাকা নাই আমাদের, বলেছেন না? বিদ্যুৎ মন্ত্রী বলেছেন না যে আমাদের টাকা নাই, আমরা জ্বালানি কিনবো, আমরা কিনতে পারছি না। সরকার বলছেন আমরা কৃচ্ছ্রতা সাধন করব, তাই না? পারছে না। তাহলে আপনি এই সময়ে সরকার কেন সরকারি কর্মচারীদের এই পরিমাণ বেতন বৃদ্ধি করবে? বিরোধী দলকে এটা নিয়ে কোনো অপোজ করেছে? বলুক বিরোধী দল স্টেটমেন্ট দিয়ে যে আমরা চাই না সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হোক, তাহলে তো সরকার সাহস পায়। কিন্তু বিরোধী দল এটা করেনি, কারণ বিরোধী দলও মনে করছে যে না, সরকারি কর্মচারীদের ব্যাপারে কিছু বলা যাবে না, এদেরকে আমাদের হাতে রাখতে হবে। তখন মানে এই ধরনের ইস্যুগুলোতে দেখবেন যে মানে আসলে কথা বলে না। আচ্ছা, জ্বালানির সংকট নিয়ে ঠিক আছে, বা অন্যান্য যেগুলো নিয়ে সেগুলো বলছে, এগুলো তারা বলবে, এগুলো আমরাও বলছি। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেখানে আপনি বিরোধী দলের একটা সাপোর্ট না পেলে, যেমন ধরুন আমাদের ফরেন পলিসির ক্ষেত্রে বিরোধী দলের যে সাপোর্টটা সরকার পাচ্ছে, সরকার এবং বিরোধী দল আমি দেখতে পাচ্ছি যে অলমোস্ট এখন একরকম হয়ে গেছে। সো এটা সরকারকে একটা স্ট্রেংথ দিচ্ছে, বিরোধী দলকেও দিচ্ছে। সো ওই জায়গাটার মধ্যে যে একেবারে পরিবর্তন আসে নাই তা না। এবং আপনি দেখেন পলিটিক্যাল কালচারের পরিবর্তনের সূচনাটা করাটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি বিএনপির কেউ না, কিন্তু বিএনপির লোকজন এই কথাটা অনেক সময় বলে না, কিন্তু আমি বলি। দেখুন, তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন, উনি জামায়াতের আমিরের বাসায় গিয়ে দেখা করেছেন না? আচ্ছা, উনি নাহিদ ইসলামের বাসায় গিয়ে, এনসিপি লিডার, তার বাসায় গিয়ে উনি দেখা করেছেন না? বাংলাদেশে কি অতীতে আগে কখনো যখন প্রধানমন্ত্রী হয়েছিল নির্বাচনে জেতার পর, তারা কি বিরোধী বা পরাজিত পক্ষের বাড়িতে গিয়ে দেখা করেননি? তারেক রহমান আসার পরে বাংলাদেশে তিনি শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন না? উনি না করলেও তো পারতেন, প্রয়োজন ছিল না তো, কিন্তু উনি করেছেন। কেন করেছেন? কারণ উনি এটাকে অ্যাকনলেজ করেছেন যে শরীফ ওসমান হাদি বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের ওয়ান অফ দ্য ফেসেস, তো উনি সেটাকে অ্যাকনলেজ করেছেন। এবং এই যে পরিবর্তন যে একেবারে হচ্ছে, মানে আমি বলবো যে একেবারে যে আমি যে সব কিছুকে নেগেট করে দিই যে না কিছুই হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না, এটা কিন্তু ঠিক না। সরকারের যেখানে ব্যর্থতাটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রবলেম। আপনি দেখেন একটু আগে আমরা একটা হেডলাইন পড়ছিলাম যে সরকারে আরো 2 বা 3 মন্ত্রী যুক্ত হবেন। অলরেডি এই গভর্নমেন্টে 62 জন আছেন উপদেষ্টা, মানে মন্ত্রী আছেন 25 জন, ফুল মিনিস্টার, স্টেট মিনিস্টার 23 জন, অ্যাডভাইজার 10 জন, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট 5 জন, সব মিলিয়ে 62। আউটপুটটা কি? তাহলে আপনি আরো বাড়াবেন কেন? বাড়াবেন কার টাকায় বাড়াবেন? এই টাকা তো আমার টাকা, আপনার টাকা, যে ট্যাক্স দেন না, এই যে আপনি চাকরি করছেন আপনার বেতন থেকে ট্যাক্স কেটে নেয় না? তাহলে কেন বাড়াবে? এটার ব্যাখ্যা কি? কিন্তু ওই যে পদ পদবি দিয়ে সন্তুষ্ট করতে হবে, এই জন্য করছে। আচ্ছা, এরপরে আমরা আসি যেটা আপনি সরকারের এই আরো যে বিষয়গুলা, আমি মনে করি যে সরকারেরও সব কিছু শুনলে, সমালোচনা শুনলেই হ্যাঁ সরকার ডিফেন্ড করার চেষ্টা করবে, কিন্তু কেউ অনেক বেশি রিয়্যাক্ট করেন। কিন্তু রিয়্যাক্ট করার কিছু নাই। আমরা যেটা এখন যে সমালোচনাগুলো হচ্ছে, এগুলো হচ্ছে গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি। এটা কিন্তু সরকার পরিবর্তনের সমালোচনা না। সরকার পরিবর্তনের সমালোচনা, সরকার বাংলাদেশে পরিবর্তিত হতে হবে ভোটের মাধ্যমে।
আর যদি খুব খারাপ করে তাহলে তো গণ অভ্যুত্থান মানুষের সামনে আছেই, সেটা আপনার মানুষ ঠিক করে। এই সমালোচনার জায়গায় একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই যে জনগণের আসলে যে বিষয়গুলো জ্বালানি থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো, সেই জায়গায় বিরোধী দলের যতটা সরব হওয়া দরকার ছিল, জুলাই সনদ নিয়ে তারা গণভোট বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে যতটা চাপ দেন বা বারবার সামনে বক্তব্যটা নিয়ে আসেন, সেখানে তাদের যে শক্ত অবস্থান আর এই যে জনগণের যে বিষয়গুলো নিয়ে তাদের যে অবস্থান, সেখানে কি আসলে আপনি কিছুটা হলেও দুর্বলতা বা একটু কম ছাড়ের অংশ? হ্যাঁ, আমি সেটা দেখি, কারণ আমি সেটা দেখি এই জন্য যে বিরোধী দল, দেখুন মানে রাষ্ট্র পরিচালনা, এটা আসলে দিন শেষে বিরোধী দলকে জনগণ থেকে কিছুটা হলো দূরে নেয় কিনা। মানে ধরেন আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টেবিলিটিটা এস্টাবলিশ করবো সরকারের জন্য। আমরা যতটা না বিরোধী দলকে সমালোচনা করবো তার বেশি সমালোচনা সরকার হবে, কারণ সরকার তো পলিসি বাস্তবায়ন করছে, বিরোধী দল তো করছে না। কিন্তু বিরোধী দলের যে জায়গাটা আছে, আমি বলবো যে দেখুন তারা সংবিধান, জুলাই এগুলো নিয়ে যে পরিমাণ কথা বলছে, সংস্কার হবে নাকি সংশোধন হবে যে পরিমাণ কথা বলছে, আমি মনে করি যে এই যে 6 মাসের সরকারের এখনো পর্যন্ত আমরা এখনো সংবিধান, এই যে আইডিওলজি, এগুলোর মধ্যে আমরা আটকে গেছি। মানুষের যে ওয়েলফেয়ারের ব্যাপারটা, মানুষের বাড়িতে যে বিদ্যুৎ নাই, সামনে গ্যাসের কি অবস্থা হবে, দ্রব্যমূল্য কোন দিকে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আদৌ উন্নতি হবে, এগুলো হচ্ছে আমার ডে টু ডে লাইফকে আমাকে মানে ইনফ্লুয়েন্স করে, মানে ইম্প্যাক্ট করে। আমি কিন্তু অ্যাজ সিটিজেন আর খুব বেশি দিন শুনতে চাইবো না সংবিধান সংস্কার হলো নাকি সংশোধন হলো। এটা আমার কাছে এখন আর মুখ্য বিষয় না, হয়তো এটা বড় বিষয়, কিন্তু আমি যখন দেখবো যে আমার জীবন থমকে যাচ্ছে, তাহলে আমি সেদিকে কি নজর দিব? আপনি যতই সংবিধান সংশোধন করে একেবারে একটা বই পুস্তক ছাপিয়ে মেনে নিলাম, সবটাই আপনি করলেন, আপনি যদি জনগণের ওয়েলফেয়ার এস্টাবলিশ করতে না পারেন, ক্ষমতার পরিবর্তনের আমরা দেখছি যে বাংলাদেশে সব সংবিধান পরিবর্তন হয়ে যায়, এগুলো ডাজন্ট ম্যাটার। আওয়ামী লীগ খুব বড়াই করে বলতো না বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ফিরবে না, ফিরে এসেছে প্রতিদিন বলতো না, তো কি হয়েছে? কিচ্ছু হয়নি। আবার যদি এরকম কোনো গণ অভ্যুত্থান হয়, আপনি সংবিধানে যতই অ্যাড করেন, পরের আরেকটা সরকার এসে বলবে যে মানি না, এগুলো সব সাজানো ছিল। তো সেই জন্য আমাদের যেটা করা দরকার, আমাদের ডেমোক্রেটিক প্রসেসটা এটা এমন একটা বিষয়, এটা আপনি একটা পুস্তিকা ছাপিয়ে ইনক্লুড করে এটাকে একবারে বাস্তবায়ন করতে পারবেন না। একটা প্রশ্ন করে আমি আসলে বিরতিতে যেতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে এই সরকার এবং বিরোধী দলের এই অবস্থানের ভেতরে যদি মাত্র তো আসলে 6 মাস হলো, এর মাঝে যদি নিজেদের ভেতরে এই আলোচনা বা এই বলা যায় বন্ধুত্বটা যদি আসলে তৈরি না হয়, তাহলে আমরা মাঝে মাঝে যখন অন্য একটি পক্ষ, অর্থাৎ এই যে ফ্যাসিস্ট পক্ষকে দেখি এখানে মিছিল করছে, ওখানে একটি বার্তা দিচ্ছে, এরকম করে যে একটা অস্থির অবস্থা তৈরি করার চেষ্টা করছে, সেটি সামনে আসলে বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় কিনা আমরা উত্তর নিব, তবে সেটি বিরতির পর। দর্শক, বিরতির পর নিশ্চয়ই আপনারা যুক্ত থাকবেন আলোচনায়। ধন্যবাদ দর্শক, আবার আমন্ত্রণ 71 জানালে। আকবর হোসেন, আপনার কাছে সেই প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে এই যে দুই পক্ষের বিরোধিতার মাঝে আমরা যে ছোট ছোট করে বিক্ষিপ্তভাবে অন্য একটি সংগঠন বলেন, দলকে বলেন, আবারও মাথা চারা দিয়ে উঠতে দেখছি, এটা তো আসলে সামনের দিনগুলোতে এই আশঙ্কা তো ফেলে দেওয়ার সুযোগ তো খুবই কম। হ্যাঁ, ওইটা যদি অনেক বড় আকারে যদি বিএনপি এবং জামায়াত এবং এনসিপির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, মানে ফাটলটা যদি অনেক বড় হয়, তার মাঝখান দিয়ে অন্যরা ইন করতে পারবে, কিন্তু সেই সম্ভাবনা আমি আপাতত দেখছি না। হ্যাঁ, তাদের মধ্যে যে দ্বন্দ্বটা আছে, আমার মনে হয় এটা, বা দ্বন্দ্ব না, মতপার্থক্য আছে, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পলিটিক্যাল যে ব্যাপারগুলো আছে মাইনর, সেগুলো এটা থাকবেই। কিন্তু ওভারঅল তারা, আমার ধারণা যে আওয়ামী লীগ প্রশ্নে বা যারা ফিরে আসার চেষ্টা করছে তাদের প্রশ্নে, তাদের মধ্যে একটা ব্রডার একটা কনসেনসাস আছে, ওইটাকে আমি বড় দেখি না। একটা প্রসঙ্গ যোগ করতে চাই, যে সংস্কার প্রসঙ্গেও, যে আতিক মুজাহিদ ওনাদের দল খুবই চাচ্ছেন যে হ্যাঁ সংস্কার, এই বিষয়টা। আবার বিএনপির পক্ষ, তারা, হ্যাঁ এটা ঠিক যে বিএনপি এখন এমন একটা ভাব করছে যে বাংলাদেশের সংস্কার নামক এই কথাটা নিয়ে কখনো আলাপ হয় নাই, কিছু হয়নি। এখন আপনি গণভোট পছন্দ হোক না হোক, বাংলাদেশের গণভোট হয়েছে না, 68% ভোট দিয়েছে না, আপনার দলের প্রধান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্যাম্পেইন করেছেন না যে আপনারা হা ভোট দেন, করেছেন না? আপনাদের দলের নেতারা বলেছেন না? আপনারা মন থেকে বলেন আর লোক দেখানো বলেছেন তো, তাহলে আপনারা এটাকে অনেস্টলি ডিল করতেন। আপনারা তখন বলতেন যে না, আপনারা হ্যাঁ ভোট দিয়েন না, আমরা পারবো না, আমরা ক্ষমতায় আসলে আমরা যতটুকু এগ্রি করেছি আমরা এইটুকু বাস্তব। এই প্রশ্নের উত্তরটি আমরা, এই সৎসাহস, আমার প্রথম হচ্ছে এই সৎসাহসটা বিএনপি দেখাতে পারলো না কেন? যেমন আমি পার্সোনালি মনে করি, শেষ করি, ওনার বলতে সুবিধা হবে, গণভোট হওয়াটা উচিত ছিল না।
তাহলে বিএনপিরও সেটা আগে থেকে বলা উচিত ছিল যে অনেস্টলি যে ভাই আমরা এতটুকুর বেশি পারবো না। এখন এসে আপনি বলছেন যে না এটাই হয় না সেটা হয় না, তাহলে তো এটা হচ্ছে না। এখানে আসলে যে পক্ষটা গণভোটটা আয়োজন করেছে তারা আসলে মূলত ভোটটাই চায় নাই। তারা চাচ্ছিল যে তারা যে বর্তমান যে সরকারটা ছিল ওই সরকারটা থাকলেই ওনাদের প্রতিনিধিরা আছে, ওনাদের যে আজকে যারা যে জোট করেছে তাদের প্রতিনিধিরা আছে, তারা চায় নাই যে দেশের প্রকৃত গণতন্ত্র ফিরে আসুক। মানে আপনি কি বিরোধী পক্ষকে বোঝাচ্ছেন? হ্যাঁ জি, তারা চাইছে যে ইউনূস সাহেবের নেতৃত্বে সরকারটাই থেকে গেলে ওনারা যে সুযোগ সুবিধা পাচ্ছিল, ভোট যদি হয়ে যায় তাহলে এই সুযোগ সুবিধা ওরা পাবে না। ওনারা বুঝতো যে ভোট হলে সুযোগ সুবিধা পাচ্ছিলেন তারা, মানে আপনি তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তা ওই সরকারের মাধ্যমে তারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন সুযোগ সুবিধা তারা নিচ্ছিল, তাদের লোকজনকে প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা দায়িত্ব দিয়েছিল, যেটা জানে যে একটি গণতান্ত্রিক সরকার আসলে তারা পারবে না, সেই সুযোগ তারা পাবে না। তার জন্য তারা সবসময় চেয়েছে যে ওই সরকারটাতেই অনির্বাচিত সরকারই তারা থাকুক, সেই অনির্বাচিত সরকার যাতে নির্বাচিত সরকারে পরিণত হতে না পারে তার জন্য যারা বিভিন্ন ধরনের দফা সংস্কার বিভিন্ন পয়েন্ট তারা সংযোগ করেছে, যাতে নির্বাচনটা দেরি হয় বা নির্বাচনটা তো না হয়। কারণ নির্বাচন হলেই তো তাদের ওই দায়িত্ব থেকে সরে আসতে হবে। তাদের কয়েকজন উপদেষ্টা ছিল এবং গুপ্ত দলেরও কিছু লোকজন ছিল, প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য, গুপ্ত দল তো গুপ্তই, তারা গুপ্তর মধ্যেই ছিল। এই কারণে তারা নির্বাচনটা চায় নাই। কিন্তু আমাদের জনগণের প্রতি বিশ্বাস ছিল, আস্থা ছিল, আমরা চেয়েছি যে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হোক। সেই নির্বাচনটাকে অনুষ্ঠিত করার জন্য আমরা আমাদের কৌশল নিয়ে আমরা কাজ করেছি। আমাদের জনগণ আজকে আমাদেরকে নির্বাচিত করেছে। তারপরেও কিন্তু আমাদের সরকার এই সংস্কার জুলাই সনদ বা নতুন বাংলাদেশ এগুলি কিন্তু শুরু করেছে। অনেক ক্ষেত্রেই অনেক পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তো কাজে উনিও ব্যাখ্যা করেছেন, আমি এজন্য আর দ্বিতীয়বার ব্যাখ্যা করলাম না। আমরা তো আর রাতারাতি থেকে বাংলাদেশটাকে একবারে পরিবর্তন করতে পারবো না, আমাদেরকে আস্তে আস্তে এই পরিবর্তন করতে হবে। সেই জন্য পরিবর্তন কিন্তু চলছে। আমাদের বলছি যে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সংস্কার হচ্ছে। আমরাও একটা নতুন বাংলাদেশ চাই। সেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সরকারি দল যেমন আন্তরিকতা আছে, বিরোধী দলেরও সেই আন্তরিকতা থাকা দরকার। এখন বিগত সরকার সময়ে যে সরকারি দলের বিরোধিতা করাই দায়িত্ব ছিল। তো আমার কথা হচ্ছে যে হ্যাঁ, বিরোধী দল আমাদের সরকারি দলের সমালোচনা করবে, সেটা স্বাভাবিক। কিন্তু সরকারি দল যদি ভালো কিছু করে সেটারও তো আপনার প্রশংসা করা উচিত, সেটাকে তো সমর্থন করা উচিত। সেটা যদি না হয়, সেই বিরোধী সরকারি দল সরকারকে 6 মাসের ভালো কাজই করবেন না। আপনি বলেন, আপনি নিজেই তো বলো ফরেন পলিসিতে ইউ হ্যাভ ডান গুড, আমরা আপনার দাঁড়িয়ে বলছি। আপনার ডিপ্লোমেসিতে আমরা যখন গেছে প্রাইম মিনিস্টার, আপনি বলেন এরপরে ভালো কাজটা কি করছেন? আপনার মিনিস্টাররা থ্রেট করে বিদ্যুৎ না দিয়ে, আপনি তাকে বাহবা দিতে বলবেন না? বিদ্যুৎ না দিয়ে কোনটার কথা বলবেন? আপনি একটা মিনিস্টারের কথা বলেন যে ভালো কাজ করছে, আমি সব বাহবা দিন, একটা বলেন তো। কারণ আপনি বলেন যে কোন মিনিস্টার, আপনার বিদ্যুতের যে ক্রাইসিস গুলো আপনি বলতেছেন, কি ক্রাইসিস সমস্যা না, এটা তো আপনি আন্তর্জাতিক বিশ্বে যে আজকে খুব ভালো অবস্থায় আছে ভাই, আপনি আমার বলতে দেন। আপনার আজকে আমাদের সরকার নেওয়ার 1 মাসের মধ্যে ইরান যুদ্ধ শুরু হয়ে গেছে, তাহলে আপনার এটার প্রভাব পড়ছে। তারপরে আপনার বিগত সরকারও তো এই যে লাস্ট যে ইউনূস সাহেবের সরকার ছিল, তারা তো বিদ্যুৎ সেক্টরের জন্য অনেক, বিদ্যুৎ বিষয়টাতে এমন একদিনে কিন্তু সমাধান করা, বিদ্যুৎ চলে গেছিল না। বিদ্যুতের জন্য অ্যারেঞ্জমেন্ট করার যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো কিন্তু তারা ক্রয় করে আসে না। দ্বিতীয়ত আসেন আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন। আপনার এই বাংলাদেশে বিগত 15 বছর যে নিয়োগগুলো হয়েছে, পুলিশ বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সব জায়গায় যে নিয়োগগুলো হয়েছে, তারা তো ফ্যাসিস্ট, একদম বাছাই করা ফ্যাসিস্ট নিয়োগ হয়েছে। তারা সেই জায়গায় রয়েছে, তারা তো সরকারকে প্রতিনিয়ত ডিস্টার্ব করার চেষ্টা করছে। তা আপনি একদম সব দিক থেকে ধ্বংসপ্রাপ্ত একটা রাষ্ট্র বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংস্কার হচ্ছে, আপনারা সময় দিবেন না? আপনারা
6 মাসের মধ্যে আপনারা সরকার ফেলে দিতে চান। আপনি তো পরিবর্তন করার জন্য তো সময় দিতে হবে। আপনার দিন দিনে তো পরিবর্তন হচ্ছে, আপনারা সময় দিচ্ছেন না। ভেরি ইন্টারেস্টিং। উনি কিন্তু বলতে পারলো না যে ওনাদের কোন মিনিস্টার ভালো করছে। এই যে আজকে সমকাল একটা সুন্দর রিপোর্ট করছে, নিত্য পণ্যের দাম কিরকম বাড়ছে 2025 আর 2026, ঠিক আছে? তো সেখানে ম্যাক্সিমাম দেখেন সবগুলোতেই প্রায় 5 থেকে 10 টাকা বাড়ছে। চিনিতে 110 থেকে 130, আপনার ব্রয়লার মুরগি 180 থেকে 200 হয়ে গেছে। ডিম যেখানে ছিল 135 সেখানে 150, গুঁড়া দুধ ছিল 910 সেখানে হচ্ছে 960, হুইল পাউডার 145 থেকে 165, সব জায়গায় অলমোস্ট। প্যারাশুট তেলও 20 টাকা বাড়ছে, এটা রিপোর্ট আছে। আপনি আজকে রেকর্ডটা দেন 1 মিনিট ভাই, আপনি শেষ করি। এই দেশে 400 টাকা কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে পরিস্থিতির কারণে। ভাই আমি শেষ করি। আপনি যাবেন যেভাবে ঢালাওভাবে বলতেছেন সবই আপনার মানে আমি সেটাই বললাম যে আপনার নতুন বাংলাদেশ চাই, কিন্তু আমি নিজে মনে পানে নতুন বাংলাদেশ ধারণ করি না। না আপনি না সেটাই না, মুরগির ডিম 150 টাকা, কিন্তু 150 টাকাও ক্রস করছে বহুবার, আবার একটা জায়গায় ফিরে আসছে। আপনারা মানে বললামই তো যে কালচারটাই হচ্ছে যে আমরা মুখে বলবো আমরা নতুন বাংলাদেশ চাই, কিন্তু আমরা অনুকরণ করব পুরানো বাংলাদেশের রাজনীতি। এটা কি এটা যেটা বললাম, এটা নতুন বাংলাদেশের সমস্যা কি? না এটা কি নতুন বাংলাদেশ? মানে আপনি বলেন যৌক্তিক সমাধান, আমি বলি ভাই কোনো কথা বলতে দেন আমারে। কোনো মন্ত্রী ভালো করতেছে না। আমি আপনাকে আমি অ্যাকাউন্টেবল করা কোশ্চেন করবো না। বিরোধী দলের 3টা দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব, মেইন দায়িত্বটা হচ্ছে অ্যাকাউন্টেবল করা। আর যে আপনার মিনিস্টার, আপনি ক্ষমতা আছে, আমি প্রশ্ন করবো না যে আপনার মিনিস্টার সাকসেস করছে, আপনি বলেন সাকসেস রেটটা কি? আপনি দাবি করতেছেন যে 6 মাসে আমরা অনেক কিছু করেছি, তো বলেন। আপনার শুধু প্রাইম মিনিস্টারের ছবি ছাড়া আর কারো দেখাতে পারেন? শুধু প্রাইম মিনিস্টার সাকসেস, কারণ প্রাইম মিনিস্টার সবকিছু সুন্দরভাবে চলতেছে, সিম্পল চলতেছে, অনেক দেখভাল করতেছে, তাহলে বাকিরা কি করতেছেন আপনারা? টিম লিডার যদি এটা করে, টিম লিডার তো শিখিয়ে দিয়েছে তার টিম মেম্বারদের যে তোমরা এরকম করে করো। আমি ভাই শেষ করি, ওনারা চাইতেছে বিরোধী দল বিএনপি হয়ে যাক সবাই, মানে এই ছাড়া আর কোনো অপশন দেখতেছে না তো মনে হচ্ছে। 2 নম্বর, উনি একটা ভেরি ইন্টারেস্টিং কথা বলছে যে ইন্টারিম গভর্নমেন্টটা একটা এনসিপির গভর্নমেন্ট, এটা কমপ্লিটলি সবসময় ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করতেছে। এটা একটা আওয়ামী লীগের বয়ান ছিল, এটাকে টার্ন করা শুরু করছে। এখন দেখেন তাহলে আপনাদের পররাষ্ট্রমন্ত্রীটা কোথায় ছিল ভাই? আপনাদের আইনমন্ত্রীটা কোথায় ছিল ভাই? কোন ছিল আইনমন্ত্রী কি ইন্টারিমে ছিল? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টারিমে ছিল? আপনার বিটা চেয়ারম্যান ইন্টারিমে ছিল? না তাহলে আমি বলি যে তাহলে দেখেন যে বিএনপি নতুন রাজনীতিতে বিশ্বাসী। বিএনপি তো চাইলে নিজের দলের একজন পররাষ্ট্রমন্ত্রী দিতে পারত, তাকে যোগ্য মনে করছে, তাকে রাখছে। এটা কি নতুন রাজনীতি? বিএনপি করলে নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, নতুন অন্যরা কিছু আপনি বিরোধী যে একজনকে দিছে, না আপনি দিছে সেটা আমরা পজিটিভলি দেখতেছেন, আর যদি না দিত তাহলে আমরা পজিটিভলি দেখতেন। এটা নতুন বাংলাদেশ না, একদম নতুন বাংলাদেশ না। আমি শেষ করি, এই একদমই খুবই নতুন বাংলাদেশ। কারণটা হলো কি, যদি আপনারা যেটা বলবেন সেটা হলো নতুন বাংলাদেশ, আর আমরা যদি নতুন বাংলাদেশের জন্য কিছু করি আপনাদের দৃষ্টিতে সেটা নতুন বাংলাদেশ হবে না, সেটা পুরাতন বাংলাদেশই থাকবে। আপনি আর্গুমেন্টে জায়গায় আসেন, তথ্যভিত্তিক আসেন। আমি একটা উদাহরণ দিই, ওনারা যে বলতেছে যে প্রচন্ড পরিমাণ ধরে এনসিপি তো লোকই নাই আসলে, বলে জামাত বা অন্য দলে যেটা 11 দল বলতেছে। একটা উদাহরণ দিই, আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাদা দল আর নীল দল ধরেন। সাদা দলে হলো 57 থেকে 60 জন লোক, নীল দলের হচ্ছে 800 জন লোক। উনি কোথায় ওখানে মানে 800 জন বাদ দিলেন, ওনার আছে 60 জন, ধরলে ওখানে জামাতের 5 জন লোকই সব দখল করে ফেলছে। উদাহরণ যদি আপনি আর্গুমেন্ট, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, আপনি এনএসআই 75% ছাত্রলীগের প্যাডে এক্সিস্টিং করতেছে না, আপনি তো লোকে খুঁজে পাইতেছেন না। আপনি এবার উল্টা আবারও বলছেন যে আপনারা যে কজন বাংলাদেশপন্থী, জুলাইপন্থী সবাই মিলে আছেন, সে কটাকে ভাগ করে আপনি যেভাবে টেকিং করতেছেন পুরো রাষ্ট্রটাকে, এটা এরকম করে যায় না ভাই। সুতরাং আপনার মেইন জিনিস ফোকাস করতে হবে যে কাকে আপনি কি করতে চান রাষ্ট্র গঠন করতে। সুতরাং এই ইন্টারিম গভর্নমেন্টকে এটা একটা এনসিপির গভর্নমেন্ট করাটা একটা রং জিনিস, এটা বরং ঘাড়ে ইউজ করে আমাদের। বরং ইন্টারিমের অনেক লোক আছে, ম্যাক্সিমাম বিএনপি পারপাস। আপনি অনেক যদি বলেন, আমি এটা নাম বলতে চাই না, ঠিক আছে, নাম বলতে চাই না, আপনার লেফটেন্যান্ট কর্নেল, আপনার অমুক সাহেবের বন্ধু হন, এরকম 5 জনই তো পাওয়া যাবে। তো এটাকে আর ভাগাভাগি করার ইস্যু না। আমরা দেখেছি একজন নেতা তিনি বলছিলেন যে সাবেক একজন উপদেষ্টা বিএনপি সরকারকে আসলে জিতানোর ক্ষেত্রে এক ধরনের সহযোগিতা। হ্যাঁ, এটা দিলারা জামান বলেছেন, দিলারা বলেছেন যে আমি ধরেছি অমুকে। তো এরকম অসংখ্য, ওনারা যেটা স্বীকার করবে না, কারণটা কি, নতুন বাংলাদেশ তো এটা নতুন বাংলাদেশে ওনারা যেটা করবে এটা নতুন, অন্যরা যেটা করবে সেটা নতুন না। তা আমরা যেটা বলতেছি ভাই, আপনারা যেভাবে বলার চেষ্টা করতেছেন যে মেইন জায়গাগুলো করেন, সচিব থেকে শুরু করে সব জায়গায় আপনারা অনেক কিছু বলার চেষ্টা করতেছেন। আপনারা যদি অনেস্টলি বুকে হাত দিয়ে বলেন, আপনারা এখন 61টা ডিসি বা 63টা ডিসি, এটা কারা?
আপনার প্রো গভর্নমেন্ট সাপোর্টার না হলে কাউকে দেওয়া হয়নি। আপনার ডিসি এসপি যারা আছে, কারণ আমরা আমাদের এলাকাতে চিনতেছি কারা কারা কি অবস্থা, কোন পজিশনে কোথায় ছিল, কোন ভাই আমি এটা খারাপ ভালো বলতেছি না, আমি বলছি আপনি আমার কথাটা শোনার চেষ্টা করেন। আমার কথা হচ্ছে আপনি গভর্নমেন্টে গেছেন, আপনি বলছেন আপনার প্ল্যান আছে, আপনাকে সেটা ডেলিভারি দিতে হবে। আপনি যদি ডেলিভারি না দেন তো আপনার বিরুদ্ধে তো আমি বলবো ভাই, কারণ আপনি বলছেন যে আমি গুড গভর্নেন্স দেবো, আমি ভালো গভর্নমেন্ট দেবো, আমরা মেজরিটি নিয়ে আসছি, মেজরিটি জনগণ আপনাকে দিছে মানে কি, আপনাকে এই অধিকার দেন যে আপনি দেশকে নষ্ট করে ফেলবেন, আপনাকে এই অধিকার দেন যে আপনি সবসময় খারাপ করতে থাকেন, আপনাকে বিরুদ্ধে কেউ বলা যাবে না। আমরা সবাই মিলে যদি এইটা দিয়ে থাকে আপনাকে, তাহলে রাষ্ট্রটাকে আপনাকে ভালো মতো চালাবে। বলে 6 মান্থ কোনো সময় হয় না, তাহলে কত মান্থ সময় দিলে হবে আপনাকে বলেন আমাকে, যে ভাই আমাকে 1 বছর কিছু বলবেন না, তাহলে আমরা 1 বছর আপনাকে বলবো যে 1 বছর আমরা কিছুই করব না, নতুন বাংলাদেশে আমরা ওয়েট করতেছি, আপনারা বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, আপনার মানুষকে ন্যায্য পরিমাণ খাবার কম মূল্যে দিবেন, গ্যাস টেস্ট দিবেন। আজকে আপনি দেখলেন যে 900 কোম্পানি বন্ধ হয়ে গেছে গ্যাসের অভাবে, ওগুলো দিকে গেলামে না, মানে ওনার যে কতটা সাকসেস, নতুন বাংলাদেশের সাকসেসটা একটু বলার খুব ইচ্ছা ছিল। আপনি যে বলতেছেন, আমি আপনাকে তো আর বললাম যে এই যে বিসিএস যে অফিসারগুলা গত 15 বছরে যারা নিয়োগ হয়েছে, সেখানে কি ধরেন বিএনপির সাথে যাদের মিনিমাম সম্পর্ক ছিল, পারিবারিকভাবে দাদা হয়তো বিএনপি করতো বা তার বাড়ির পাশে বিএনপির কেউ বসবাস করতো, এমন লোক কিন্তু চাকরি পায় নাই। যারা চাকরি পেয়েছে আমরা তাদেরকে তো সরকারি কর্মকর্তা, তাদেরকে আমরা একবার অস্বীকার করতে পারি না, কিন্তু বাট তারা কিভাবে চাকরি পেয়েছে, কোন কালারের লোক চাকরি পেয়েছে, তারা সরকারকে কতটুকু পজিটিভলি হেল্প করছে, এটা তো আমরা লক্ষ্য করতেছি, তাই না? আপনারা আপনি বললেন যে কোনো সফলতাই নাই, আপনি না আমাদের বলতে পারি, বলেন। সেটা হচ্ছে দেখেন, আতিক মুজাহিদ সাহেব একটা প্রশ্ন তুললেন, আপনি ওনাকে একটা প্রশ্ন করলেন যে কোন একজন বলেছেন যে বিএনপিকে জিতিয়ে দিয়েছে ইলেকশনে। বিএনপিকে ইলেকশনে জিতিয়ে দেওয়া হয়নি, বিএনপিকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবং দ্যাট ইলেকশন ওয়াজ ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ইলেকশন। এটা নিয়ে কোনো প্রশ্ন তোলাটা আমার মনে হয় যুক্তিসঙ্গত ব্যাপার হবে না। কেউই বলে না যে বাংলাদেশে ইলেকশন ইমপারফেক্ট ইলেকশন ছিল। আমি এই প্রসঙ্গে একটু বলি, এই যে ধরেন অভিযোগটা দিল, এইটা কি নতুন বাংলাদেশের কালচারের সাথে যায়? আচ্ছা, আমি এবার আসি। উনি নতুন বাংলাদেশ চায় আর পুরনো কালচার এস্টাবলিশ করার চেষ্টা করে। আমি আসছি ভাই, আমি এরপর আমির ভাই যেটা বললেন যে বিগত সরকার, ইউনূস সরকার, মানে সেখানে কি জামায়াত এবং এনসিপির ইনফ্লুয়েন্সটা বেশি ছিল, এই ব্যাপারটা কিন্তু ঠিক না। বিএনপি ব্যাপারটাকে যেভাবে ন্যারেট করার চেষ্টা করছে, এটা একটা আওয়ামী লীগের ন্যারেশনের সঙ্গে মিলে যায়। ইউনূস সরকার এবং বিএনপি সরকার হচ্ছে এখন অভ্যুত্থান পরবর্তী সরকারের একটা কন্টিনিউয়েশন। আপনি সেই ইন্টারিম গভর্নমেন্টকে কি একটা ডিসিশন দেখাতে পারবেন যেই সিদ্ধান্তটা বিএনপির এগেইনস্টে গেছে, যে সিদ্ধান্তটা জামায়াতের এগেইনস্টে গেছে, যে সিদ্ধান্তটা এনসিপির এগেইনস্টে গেছে? দেখাতে পারবেন? সেটা ন্যারেটিভ থেকে শুরু করে যে কোনো কিছুই সেটা তো যায়নি। তাহলে কেন সেই সরকারকে ব্র্যান্ড করা হবে যে এটা এনসিপি সরকার ছিল বা জামাতের সরকার ছিল, আর তারাও কেন ব্র্যান্ড করবেন যে না আপনাদেরকে জিতিয়ে দিয়েছে? আমি আসি ভাই, এরপরে আপনার এই নির্বাচনের পরে এটা আমির ভাই যেটা বললেন যে হ্যাঁ বিগত সরকারের মানে আওয়ামী লীগ আমলের অনেক রিক্রুটেড ছিল। বিএনপি যে ভুলটা করছে এখন, ঠিক এক্স্যাক্টলি ইন্টারিম গভর্নমেন্ট যে ভুলটা করেছিল একই ভুল তারাও করছে। বিএনপি এটাকে একটা বিজনেস অ্যাজ ইউজুয়াল সরকার হিসেবে ধরে নিচ্ছে, অথচ এটা কিন্তু এই নির্বাচনটা ছিল, এটার প্রেক্ষাপট একটা গণ অভ্যুত্থান। এখানে এসে যেরকম খোল নলচে বদলে ফেলতে হবে, বিএনপি কেন জানি এই সাহস, ইন্টারিম তো করেই নাই, আমরা ভেবেছিলাম যে হয়তো বিএনপি সেটা করবে, বিএনপিও কেন জানি খুব স্লো যাচ্ছে, গো স্লো, এবং কেন জানি মনে হয় কি তারা সাহস পাচ্ছে না, এবং মনে হচ্ছে যে খুব একটা স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার হয়েছে, এখন আমরাও আস্তে ধীরে যাব, সবাইকে অ্যাকোমোডেট করতে হবে। ঠিক আছে, আপনার দর্শনটাকে আমি খারাপ মনে করি না, কিন্তু আপনার যখন রাষ্ট্রকে আপনি ফাংশনাল করবেন, আপনাকে তো সরকার চালাতে হবে না আগামী 4.5 বছর। তো এই যে আজকে দেবপ্রিয় ভট্টাচার্যের একটা ইন্টারভিউ আমি দেখলাম প্রথম আলোতে, তিনি বললেন যে আমলাতন্ত্র ইন্টারিমকে যেরকম স্লো করে দিয়েছিল বিএনপিকেও করে দিয়েছে, কিন্তু বিএনপির তো সেই ড্রাস্টিক অ্যাকশনটা দেখা যাচ্ছে না। সেই জায়গায় আসলে আমরা উত্তরটি নিব, বিরতি নিতেই হবে আমাদের, আসলে এই জায়গায় আমাদের কিছু করবার নেই। দর্শক আপনারাও নিশ্চয়ই বিরতির পরে আলোচনা আবারও যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, আবার আমন্ত্রণ ৭১ জার্নালে। আচ্ছা 1 মিনিট এই উত্তরটি নিয়ে আমরা আসলে আরেকটি প্রসঙ্গে যেতে চাই, আমাদের হাতে কম সময় আছে। না ওই যে দুইটা পয়েন্ট আমি, উনি যে মানে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় জামাত বা গুপ্ত দল বা এনসিপির লোকজন ছিল না, আমি নিজে নির্বাচন করেছি,
আমি আমার সেট আপটা নির্বাচনের দিন দেখেছি যে প্রত্যেকটা ভোট সেন্টারে প্রিজাইডিং অফিসার, ওসি, এসি ল্যান্ড সব জামাতের পক্ষে কাজ করেছে এবং এমনভাবে সাজানো আমি দেখছি যে আমার চোখের সামনে আমার ভোটটা নিয়ে যাচ্ছে, কিন্তু সেট আপটা এমন যে আমি তখন আমার মানে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া তেমন কোনো অবস্থা ছিল না। আর উনি যে বললেন যে ওই একজন উপদেষ্টা উনি বলেছেন বিএনপিকে জিতিয়ে দিয়েছি, উনি যদি এটা বলে থাকে আপনাদের তো উচিত তাদের বিরুদ্ধে মামলা করা, কারণ উনি এই নির্বাচনটাকেও তো তিনি প্রশ্নবিদ্ধ করতেছেন। তার আপনাদের উচিত, আমরা নয় জিতছি ধরে নিলাম আমরা জিতছি, তা আপনাদেরকে হারিয়ে দিয়েছে, তাহলে আপনারা তার বিরুদ্ধে মামলা করেন, সেটা তো করতেছেন না। কারণ আপনারাও তাদের কাছ থেকে বেনিফিট নিয়েছেন এবং সেই জন্যই আপনারাও তার বিরুদ্ধে কোনো কথা বলছেন না। করেন, আপনারা তার বিরুদ্ধে মামলা করেন, মামলা করেন যে আপনাদেরকে নির্বাচনে কনস্পেসি করে উনি হারিয়ে দিয়েছে, মামলা করেন, চ্যালেঞ্জ করেন, কই তা তো করেন। আমরা প্রত্যক্ষভাবে দেখেছি যে এই ইন্টিরিয়ম গভর্নমেন্ট এই গুপ্ত দলের পক্ষে বা আপনাদের পক্ষে সরাসরি মামলা কেন করছেন না, আইনি ব্যবস্থায় যাচ্ছেন? ওনারা মামলার পক্ষে শক্তি নাকি নতুন বাংলাদেশে মামলা করতে হবে নাকি ভাই? আপনারা না, আপনি যদি বলতে পারেন যে নতুন বাংলাদেশের নির্বাচনে হেরে যাওয়ার পরে যদি বলেন যে একজন উপদেষ্টাদের জিতিয়ে দিয়েছে, ক্লিয়ারলি বলি ভাই, ইস্যুটা হচ্ছে রেজওয়ানা হাসানের একটা বক্তব্য নিয়ে যে আমরা এক্সট্রিমিজম যেন না আসতে পারে সেটার জন্য আমরা কাজ করেছি। দ্যাটস দ্য প্রবলেম। জামাত ইসলাম সহকারে জামাত ইসলাম অনেক এটা নিয়ে কথা বলেছে ওনার ফর্ম থেকে, ওনাদের যে আপনারা এটা করেছেন, আপনারা নেগোসিয়েশন করেছেন। এবং প্রফেসর দিলারা চৌধুরী সেটা রিসেন্টলি মানে উনি বলেছে, ওকে আমি ধরেছিলাম, ওকে জিজ্ঞেস করছি কেন তোমরা বিএনপিকে মেজরিটি দিলা। দিজ আর দ্য পলিটিক্যাল ডায়ালগ। আমরা যেটা বললো যে এটা তো ইন্টারন্যাশনালি কিছু বিষয় অ্যাকনোলেজ হয়েছে। আমরা বলি ভাই আপনি কতটুকু বলে একজন মানুষ মানে আমরা কতটুকু বোকা না হলে বলতে পারি যে তোমরা কেন বিএনপিকে বেশি করে জিতে দিলা? আরে জিতে দেওয়াটা তো জনগণের উপর নির্ভর করে, ওই উপদেষ্টার উপর নির্ভর করে। ভাই বাংলাদেশে কি রিগড হয় না ইলেকশন? তাহলে আমি যে বললাম না, সেই কারণেই আমি বলছি যে এই বিগত নির্বাচনে আপনাদের গুপ্ত দল এবং আপনাদের সমর্থন ওই বিগত সরকারের ছিল, এই জন্য বিভিন্ন প্রশাসনে আপনাদেরকে ফেভার করেছে। ডিসি, এসপি, টিওনো, ইলেকশন কমিশনার সব জায়গা থেকে আপনাদের ফেভার পেয়েছেন। এবং আমি একটা জিনিস শোনেন, আমি একটা জিনিস বলি যে জামাত ইসলামের ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের দেয়নি, কিন্তু তার বিরুদ্ধে বাইরে অন্য ব্যাংক থেকে কর্মকর্তাদের নিয়ে দিয়েছে। আমি আমার এলাকায় দেখেছি প্রত্যেকটি ব্যাংক থেকে আসা বাছাই করা কর্মকর্তা সবাই জামাতের, এবং তারা সেন্টারে জামাতের পক্ষে ভোট দিয়েছে, দেওয়া হয়েছে আর কি, লোকজন দিয়ে আমার এজেন্টদের পর্যন্ত বের করে দিয়েছে। তাহলে আমি ধরে নিব না যে এখানে তারা কিভাবে এই আপনাদেরকে সহযোগিতা। বাংলাদেশের ইতিহাসটা নজির হবে যে বিএনপির কোন এজেন্টকে 11 দলের কোনো একজন লোক বের করে দিয়েছে। ভাই এটা চ্যালেঞ্জ করলাম আমি বললাম কারণ হচ্ছে মেরে ফেলবে। আমাদের এলাকায় এরকমও ঘটেছে যে বিএনপির গলার পরে অনেক ভয় আতঙ্কে ভোট দিতে পারে না, এমন অবস্থা হয়েছে। ভাই শোনেন ভাই, অনেক ফেয়ার ইলেকশন মানে কোয়ালিটির দিক দিয়ে বাংলাদেশে এটা হয়েছে। এটা আমি বলি ভাই তাহলে আপনার এটা প্রত্যাহার করতে হবে। রেজান আহমেদ যে দিছে আপনি একটু আগে বলছেন, তাহলে আপনি এখন বলতেছেন ফেয়ার হয়েছে, আবার বলতেছেন রেজান আহমেদ আমাদের জিতাই দিছে। ভাই কোথায় আপনি সবিরোধী কথা বলতেছেন? কে আমরা বলছি রেজানা জিতে গেছে? আমি বলছি জিতাই দিছে। বলছি অধ্যাপক দিলার, উনি কথাটা কোটেশন করছে অধ্যাপক দিলারা জামানে, দিলারা চৌধুরী, রাইট? দিলারা চৌধুরী উনি এটা বলেছেন। এটা আমাদের নান অফ আস, আমাদের কোনো পলিটিক্যাল পার্টি জায়গা থেকে কোনোভাবে কি স্টেটমেন্ট গেছে? এনসিপি থেকে স্টেটমেন্ট দিয়েছে যে পুরো ভোট রিগড হয়েছে। এটা ভাই এটা একটা নন ফর্মাল বিষয়টাকে আপনি টেনে ফর্মালে আনার দরকার নেই। এটা নিয়ে আমাদের কোনো স্ট্যান্ড নেই। আমাদের এটা ভোটের ব্যাপারে অবজারভেশন আছে, কিছু জায়গায় ডিলে করছে ইলেকশনের রেজাল্ট দিতে। আমার এলাকায় 3:30টার সময় আমার রেজাল্ট দিছে, আটকায় রাখছে, সব বিএনপির লোক আসি ডিসি অফিস ঘেরায় রাখছে, রেজাল্ট দিতে দিবে না, বুঝতে পারছেন? তো ওনারা দেখছে হেরে গেছে, এখন মনে চেষ্টা করে। আবার যখন দেখছে 12টার পর বিএনপি জেতা শুরু হয়েছে হঠাৎ করে, এখন মনে হচ্ছে এটা তাহলে নিতে হবে। এরকম অনেক জায়গায় এটা হয়েছে। ভাই আপনি এটা বলতেছেন আমার ফলাফল, আমার সবগুলি ফলাফল আমি 8টার মধ্যে পেয়েছি যে আমি জিতে গেছি অনেক ভোটে, কিন্তু যখন ডিক্লেয়ার হচ্ছে আমার এলাকায় আমারটা ডিক্লেয়ার হচ্ছে না, জামাত ডিক্লেয়ার হচ্ছে, এবং যেগুলো জামাত বেশি পেয়েছে
সেগুলো আমাকে ডিক্লেয়ার করছে রাত এখন আমি দেড়টার পরে। এখন এটা নিয়ে আলোচনার কোনো টপিকে না, আমাদের টপিকটা ছিল যেটাতে ছিল আমাদের বেসিক্যালি বিরোধী দলকে একটা দুর্বল বিরোধী দল হচ্ছে না, বিরোধী দলকে অনেক প্রত্যাশা করছিলাম খুব ভালো। আর আমি যখন বললাম যে আপনার কোন মন্ত্রণালয় ভালো করছে, হ্যাঁ 6 মাসে কি সবকিছু ভালো হয়ে যায়, তাহলে কোনটার কথা বলবেন? না কোনটা ভালো, আপনি আমারে বলেন, আপনি শিক্ষার কথা বলেন, ধরুন একটা করে ধরি। আপনি শিক্ষা এবার কি নকল হয়েছে? বলেন নকলে আসেন না নকল মুক্ত, যে শিক্ষা প্রতিষ্ঠানে যে নকলের প্রচলন ছিল, এই আমাদের এই গভর্নমেন্ট আসার পর এইবার যে পরীক্ষাটা হলো নকল হয়েছে। আমি বলি, শেষ করি না। আপনারা কোনোটাই ভালো দেখতে পাচ্ছেন না। আমরা হয়তো এভাবে আলোচনা করলে আরো হয়তো অনেক দূর যাবে, কিন্তু দিন শেষে আসলে ওই পাল্টাপাল্টি বক্তব্যের জায়গায় যাবে। আমরা একেবারে এই প্রসঙ্গটি বাদ দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে, যদি আমাদের হাতে খুব সময় কম, সেটা হচ্ছে ভারত সফরটি। সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেখেছি আজকে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমাদের বাংলাদেশে যে ভারতীয় হাই কমিশনার আছেন তিনি দেখা করেছেন, এবং তিনি সেখানে আবারও মাননীয় প্রধানমন্ত্রী যে ভারতে সফরে যাবেন এই বিষয়টি অবহিত করে এসছেন। কিন্তু আমরা বারবারই বলেছি, অর্থাৎ বাংলাদেশ বলেছে যে অনুকূল পরিবেশ না হলে সেই সফরের বিষয়ে এখনো বাংলাদেশ সিদ্ধান্ত নেয়নি। যতটুকু সম্ভব 22-23 তারিখের দিকে মাননীয় প্রধানমন্ত্রীর এই বিমস্টেকে যোগ দেওয়ার একটি সম্ভাবনা বা তারিখ হয়তো হতে পারে, এরকম একটি কথা এর আগে ছিল। 2 দিন পরে আসলে সেই 22 তারিখ হতে যাচ্ছে। সেখানে এখন বাংলাদেশের আসলে যদি অবস্থানটা জানতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন কি যাচ্ছেন না? এইটা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না যে যাচ্ছে কি যাচ্ছে না, সঠিক তথ্য আমার কাছে নেই। কিন্তু সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে বা আমরা যেটা নিজেরাও প্রত্যাশা করি, যে আমরা একটা স্বাধীন দেশ, ছোট হোক বা বড় হোক আমাদের একটা আত্মমর্যাদা আছে, আমরা সেই আত্মসম্মান বজায় রেখে আমরা সকল দেশের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। অর্থাৎ সেই মর্যাদা, আমাদের সেই অধিকার যদি সমন্বয় থাকে, তাহলে নিশ্চয়ই আমাদের কোনো দেশের প্রতি প্রতিহিংসা নেই যে আমরা পার্শ্ববর্তী দেশে যাব না। অবশ্যই যাব, তারা আমাদের পার্শ্ববর্তী বন্ধুবর্তী দেশ, কিন্তু আমাদের আত্মমর্যাদা সম্মান বিসর্জন দিয়ে নয়। আচ্ছা, আতিক মুজাহিদ, আপনার কাছে কি মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর আসলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা, যাওয়া বা না যাওয়ার ক্ষেত্রে কি হলে পরে বাংলাদেশের জন্য আসলে সেটা ভালো হবে? আমি ভেরি ইন্টারেস্টিং বলি, ইন্ট্রিমের সময় একটা জিনিস বাতিল করা হয়েছে, বিদ্যুৎ করিডোর প্রকল্প বাতিল করেছিল। আমরা আলোচনা শুনতেছি এটাকে ইন্ডিয়া আবার রিসার্ফেস করার চেষ্টা করতেছে, এবং তারা মাল্টি ডাইমেনশনাল স্পেস থেকে বিএনপিকে পুশ করতেছে যে বিষয়গুলোকে তারা যেন আবার করে। তো আমি যে একটা প্রস্তাবনা দিই, ভাই তো নতুন, আমরা টু বি অনেস্ট আমরা বাংলাদেশকে পরিবর্তন দেখতে চাই, সবাই মিলে কাজ করতেছে বাংলাদেশে, আমরা সবাই থাকি আর কি বাংলাদেশের স্বার্থে। আমাদের কয়েকটা জায়গায় পলিটিক্স অফ কনসাসনেস দরকার। সেটা হলো সাপোজ জ্বালানি সেক্টর, ফরেন ইস্যুস এবং সিকিউরিটিতে, এইটাতে আমি মনে করি সরকারি দল, বিরোধী দল বা আরও পলিটিক্যাল পার্টি, এটা ন্যাশনাল 13-15 জনের লোক হতে পারে। প্রাইম মিনিস্টার মনে করলো যে আমি এখন ইন্ডিয়ার সাথে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের বিষয়ে যাচ্ছি, আপনাদের সাথে আমি জাস্ট বসতে চাই, কথা বলতে আমরা কী করতে পারি ফর দ্য সেক অফ ন্যাশনাল, কিছু জিনিস ন্যাশনাল ডিভিশন হওয়া যাবে না, এই জায়গাটা থেকে বললাম। তাহলে কি হবে, এখন আপনি ইন্ডিয়া যাচ্ছেন, আমাদের কয়েকটি ইস্যু আছে, আমাদের তিস্তা চুক্তি আছে, অনেকগুলো গঙ্গার অনেকগুলো ইস্যু আছে যেগুলোকে আবার রিটার্ন করতে হবে, আমাদের ন্যায্য দাবি আছে। দেন ইন্ডিয়া তো বরাবরই চাবে তাদের ইন্টারেস্টটা নেওয়ার জন্য। এবং আমি আজকে একটা ছবি দেখেছি আমাদের আমির খসরু মাহমুদ সাহেবের সাথে, এটা যদি আগে নাও রিসেন্ট ছবি, আর সরি টু সে একজন আমাদের ওয়ান অফ দ্য টপ মিনিস্টার, তার সামনে যে অ্যাপ্রোচে ছবি এসেছে, আমাদের ইন্টারমিডিয়েট চেয়ে মাস বেটার আমরা দেখেছি অনেক ডিল করার ক্ষেত্রে। আমি বারবার বলতেছি, বাংলাদেশের কোনো নাগরিককে, এটা আমার বিএনপির ভাই হোক, আমার যে দলের ভাই হোক, যদি কেউ অপমান করার চেষ্টা করে আমি তার জন্য দাঁড়িয়ে যাব। কারণটা কি, আমি আমার বাংলাদেশের আত্মমর্যাদা, ন্যাশনাল ইন্টারেস্টকে কোনোভাবে আর বিকিয়ে দিতে আমরা চাই না। সেরকম একটা বাংলাদেশ চাই যে আমরা সবাই সম্মান করব ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে, এই পলিসিটা যেন সেম থাকে। তো সে জায়গা থেকে আমাদের প্রত্যাশা থাকবে। এই জিনিসটা একটু কেন যদি মনে হচ্ছে কারা ঘুষে, কেন এরকম হলো? কয়েকদিন আগে বললো পরিবেশ তৈরি হয়নি, পরিবেশ তৈরি করতে হবে ইন্ডিয়াকে, আবার আজকে যদি বলছেন যে যায় কাল পরশু এরকম বিমস্টেকে, এটা অবশ্যই প্রাইম মিনিস্টার যাওয়ার আগে খুবই ভালো মতো অ্যানালাইসিস করে সবার সাথে সব বিষয়ে কথা বলে, যদি বলছে যে বিরোধী দলের সাপোর্ট দরকার, আমরা বড় বলছি বাংলাদেশের রাষ্ট্রের ইন্টারেস্টের স্বার্থে যদি কোনো কিছু বড় দরকার হয়, we will support Prime Minister for the cause of national interest. জি জি, অবশ্যই। আকবর হোসেন, একদম আধা সেকেন্ড আসলে আমাদের হাতে সময় নেই। হ্যাঁ, বাংলাদেশ তো বলেনি যে এই সফরে যাবে না, বলছে এখন পরিবেশ নেই। আমার ধারণা যে এই সফরের একটা পথ
মানে যে কোনো সময় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে খুলতে পারে, এনি টাইম এটা হতে পারে। অবশ্যই আমরা আসলে চাই যে যেই ধরনের সমস্যার মধ্য দিয়ে আছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সেটি মিটে যাক। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, আবারও নিশ্চয়ই কথা হবে রাজনীতির। দর্শক আপনারা তখন সাথে ছিলেন, তার জন্য ধন্যবাদ, দেখা হবে আবার।